নিশানপুর গ্রামের শান্ত বিকেলটা আজ যেন এক ঝড়ের সংকেত দিচ্ছে। যে ভালোবাসার টানে আরিয়ান আর শায়লা এই নদীর ধারে রোজ দেখা করে, আজ সেখানে মিশে আছে এক রাশ বিষাদ আর জিদ। শায়লার চোখে জল, কিন্তু কণ্ঠে এক ভয়ঙ্কর সংকল্প। আরিয়ান, তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? এখনই যাও, এই মুহূর্তে গিয়ে এক বোতল বিষ কিনে নিয়ে এসো আমার জন্য। আমি তোমার চোখের সামনে সেটা খেয়ে নিজেকে শেষ করে দেব। আমার লাশটা অন্তত তোমার সামনে থাকবে। শায়লা, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে তোমার? আমাকে অন্তত খুলে বলো কি হয়েছে, কেন এত উত্তেজিত হচ্ছ? কি হয়েছে মানে? আমার বাড়িতে আমার বিয়ের কথাবার্তা একদম পাকা করে ফেলেছে বাবা। তুমি তো জানো আমার বাবা কেমন একগুঁয়ে মানুষ। আমি তোমাকে বারবার বলেছি আমাদের সম্পর্কের কথা জানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে বাবার কাছে যেতে, কিন্তু তুমি তো হেসেই উড়িয়ে দিয়েছ। এখন দেখো, সব শেষ হয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে না পাই আরিয়ান, তবে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। আমি মরে গিয়ে সব জ্বালা জুড়াবো। শান্ত হও শায়লা, আমি জানতাম না পরিস্থিতি এতটা জটিল হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি কথা দিচ্ছি, কালই আমি আমার মাকে সাথে নিয়ে তোমাদের বাড়িতে যাব। সরাসরি তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দেব। এখন তো খুশি? অন্তত নিজের ক্ষতি করার চিন্তাটা মাথা থেকে নামাও। তুমি সত্যিই আসবে তো? দেখো আরিয়ান, এটা কিন্তু শেষ সুযোগ। তুমি না আসলে কালকের পর হয়তো আমাকে আর দেখতেই পাবে না। আমি আসব, নিজের উপর বিশ্বাস রাখো। এখন রাত বাড়ছে, তুমি সাবধানে বাড়ি যাও। পরের দিন আরিয়ানের মা সাহসের উপর ভর করে ছেলেকে নিয়ে হাজির হয়েছেন শায়লার বাবার দরবারে। নিশানপুর গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে শায়লার বাবার একটা আলাদা দাপট আছে। ঘরের পরিবেশ থমথমে। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম, বসো। হঠাৎ অসময়ে মা বেটা আমার এখানে, কি মনে করে আসা হলো শুনি? ভাইজান, আসলে ছেলেটা আমায় অনেক দিন ধরেই বলছিল আপনার মেয়ে আর আমার আরিয়ান, ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। ছোটবেলা থেকেই তো একসাথে বড় হয়েছে। আপনি যদি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দেন, তবে ওরা দুজন খুব সুখে থাকবে। ওরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। কি বললে? তোমাদের মতো ভিখারি আর ফকিন্নির হাতে আমি আমার রাজকন্যাকে তুলে দেব? তোমরা কি দেখে এই সাহস পাও যে আমার বাড়ির চৌকাঠে পা দিয়ে বিয়ের কথা বলো? তোমাদের জমি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, আর আমার মেয়ের জন্য তোমরা হয়েছ রাজপুত্র? এটা অসম্ভব, কোনো দিনও হতে পারে না। বাবা, এমনভাবে বলো না। আমি আরিয়ানকে সত্যি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, বিশ্বাস করো। ও আমাকে ছাড়া শেষ হয়ে যাবে। এই বেজন্মার বাচ্চা, এসব কি শুনছি তোর মুখে? এই অশিক্ষিত আর গরিব ঘরের ছেলের জন্য তুই আমার মুখের ওপর কথা বলছিস? তোর এত বড় সাহস! হতে পারি আমি গরিব চাচা যান, হতে পারে আপনার মতো আমার অঢেল সম্পদ নেই, কিন্তু একটা কথা বুক ঠুকে বলতে পারি, আপনার মেয়েকে আমি যে সুখে রাখব তা আপনার টাকা দিয়ে কেনা সম্ভব না। মানুষের মনটা টাকার চেয়ে অনেক বড়। থাম, একদম চুপ। তোর ওই নীতি কথা শোনার সময় আমার নেই। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যদি ভালোয় ভালোয় না যাস, তবে আমার ছেলেকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তোকে রাস্তা দিয়ে বের করব। মনে রাখিস, এটা নিশানপুর গ্রাম। এখানে আমার কথার অবাধ্য কেউ হয় না। তার আর কোনো প্রয়োজন নেই চাচা যান। আপনার বাড়ির ভাত আমি খাই না যে ধাক্কা খেতে হবে। আমি নিজেই চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, যে মেয়েকে আপনি আজ ভিখারির বলে ছোট করছেন, একদিন তাকে আমি নিজের ঘরের বউ করে নিয়ে যাবই। চলো মা, এখানে আর এক মুহূর্ত থাকবো না। এই ঘটনা মুহূর্তের মধ্যে সারা গ্রাম ছড়িয়ে পড়ল, আর লোকের মুখে একটাই কথা, দেখো ভাই, আরিয়ান আজ গরিব মানুষ বলে তাকে ঘর থেকে বার করে দিল।
হ্যাঁ ভাই, এই পৃথিবীতে গরিব মানুষদের কোনো দাম নাই। কিন্তু দেখো, যদি ও সত্যি ভালোবেসে থাকে তাহলে ও ঠিকই পেয়ে যাবে। পরের দিন সকালবেলা সবাই যখন ভাবছিল সব শেষ, তখনই ঘটল চরম নাটকীয়তা। শায়লা ঘর ছেড়ে বেরিয়ে এলো তার ভালোবাসার টানে। আরিয়ান, আরিয়ান, আমি আর ওই বাড়িতে থাকতে পারলাম না। বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে। আমি পালিয়ে এসেছি। তুমি আজ আর আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া মরে যাব, কিন্তু ওই বাড়িতে আর ফিরবো না। শায়লা, তুমি যখন সব ছেড়ে আমার জন্য চলে এসেছো, তখন আমি আর পিছিয়ে যাব না। দুনিয়া একদিকে হোক আর আমরা একদিকে। চলো এখনই কাজী অফিসে যাব। আজই আমাদের সব বাধা দূর হবে। এই বলে তারা কাজী অফিসে গিয়ে বিবাহ করে নেয়। আর শাইলার বাবা এদিকে লাঠি নিয়ে আরিয়ানকে মারার জন্যে তাদের বাড়িতে আসে। এই আরিয়ান, কোথায় মরলি তুই? বেরিয়ে আয় বলছি। আমি জানি আমার মেয়ে তোর এখানেই আছে। ভালো চাস তো এখনই শায়লাকে আমার হাতে তুলে দে, নইলে এই গ্রাম ছাড়ার জায়গাটুকুও রাখব না আমি। মিছে চিৎকার করছেন চাচা যান। শায়লা এখন আর শুধু আপনার মেয়ে নয়, ও এখন আমার বিবাহিত স্ত্রী। আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করেছি। ও এখন আমার সম্মান। বললি বিয়ে? আমি এসব রাস্তার বিয়ে মানি না। আমার মেয়েকে আমি জোর করে নিয়ে যাব। থামুন হোসেন সাহেব, আপনার মেয়ে এখন সাবালিকা। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আইন তাকে দিয়েছে। আপনি চাইলেই এখন আর জোর করতে পারবেন না। তাই বলছি, জেদ ছাড়ুন, ওদের ওদের মতো বাঁচতে দিন। ঠিক আছে, শোন শায়লা, আজ থেকে তুই আমার জন্য মরে গেছিস। তোর মতো মেয়ের মুখ আমি আর কোনোদিন দেখব না। আজ থেকে তোকে আমি ত্যায্য করলাম। এই বলে হোসেন সাহেব মেয়েকে রেখে বাড়ি ফিরে যায়। কিন্তু কিছুদিন পরে শায়লা, গ্রামে আমার টিকে থাকা কঠিন হয়ে গেছে। তোমার বাবা প্রভাব খাটিয়ে আমার সব কাজের রাস্তা বন্ধ করে দিয়েছে। কেউ আমাকে আর কাজে নিচ্ছে না। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমরা না খেয়ে মরে যাব। এখন আমরা কি করব আরিয়ান? আমাদের কি আর করার আছে? আমাকে শহরে যেতেই হবে। ওখানে গিয়ে কোনো চাকরির ব্যবস্থা করতে পারলে তবেই আমাদের সুদিন আসবে। তুমি মার সাথে থাকো, আমি খুব দ্রুত ফিরে আসব। এই বলে আরিয়ান শহরের দিকে রওনা দিল এবং ৩ মাস প্রচুর পরিশ্রম করে শহর থেকে ফিরে আসে। সেই টাকা দিয়ে তাদের দিন ভালোই চলছিল। কিন্তু একদিন হঠাৎ তার শাশুড়িকে বাড়িতে আসে। এ কি মা, তুমি এখানে? বাবা দেখলে তো তোমায় মেরেই ফেলবে। তুমি কিভাবে আসলে? না রে মা, তোর বাবা এখন আর কিছু বলবে না। তোদের নিতেই আমাকে পাঠিয়েছে। তোর বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। অনেক দিন ধরে বুকে ব্যথা হচ্ছিল। কাল থেকে বিছানা ছাড়তে পারছে না। সারাক্ষণ শুধু তোদের কথা বলছে। তোরা তাড়াতাড়ি চলো আমার সাথে। যে মানুষটির দাপটে একসময় পুরো গ্রাম কাঁপত, আজ তিনি সাদা বিছানায় নিথর হয়ে পড়ে আছেন। অহংকার আর জিদ মানুষের জীবনকে কতটা একা করে দিতে পারে, হোসেন সাহেব আজ তা হাড়ি হাড়ি টের পাচ্ছেন। বাবা, ও বাবা, দেখো আমি এসেছি। চোখ শায়লা, মা আমার, কাছে আয়। আরিয়ান, বাবা, তুইও এদিকে আয়। আমি বড় ভুল করেছি রে। টাকার গরমে অন্ধ হয়ে
আমি ভুলেই গিয়েছিলাম যে মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ নেই। আমি তোর বাবাকে অপমান করেছি, তোদের উপর জুলুম করেছি, কিন্তু আজ যখন যমদূত আমার মাথার কাছে দাঁড়িয়ে, তখন দেখছি আমার এই অঢেল টাকা আমাকে বাঁচাতে পারছে না। ওসব কথা বলে নিজেকে আর কষ্ট দেবেন না চাচা যান। আমি তো আপনাকে অনেক আগেই মনে মনে ক্ষমা করে দিয়েছি। এখন শুধু আপনার সুস্থ হওয়া দরকার। মনের মধ্যে কোনো অপরাধ বোধ রাখবেন না। হ্যাঁ ভাইজান, ছেলে ঠিকই বলেছে। আমাদের মনে আপনার জন্য কোনো রাগ নেই। পরিবারের মানুষ তো এমনই হয়, একটু রাগ হয় আবার সব মিটেও যায়। চলুন, অনেক তো কথা হলো। আমি খাবার গুছিয়ে দিয়েছি, সবাই মিলে একসাথে খেয়ে নিই। শরীর ভালো রাখতে গেলে ঠিকমতো খাওয়া দরকার। নিশানপুর গ্রামে আবার খুশির জোয়ার ফিরল। ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লাগল, আর হুসাইন সাহেবও সুস্থ হয়ে উঠল। তারপরে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিবে, আর এমন এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।